স্বাগতম ভিডিওর পার্ট 2 তে। আজকে আমরা দেখাতে চলেছি স্যাটেলাইটের সাথে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কী ঘটে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর ফ্লাইট 370 হতে একটি কন্ট্যাক্ট রিকোয়েস্ট পাঠানো হয়। এরপর পরবর্তী 6 ঘন্টা পর্যন্ত ফ্লাইট 370 স্যাটেলাইটের সাথে যোগাযোগে থাকে, কিন্তু 6 ঘন্টা পর তাদের সাথে প্লেনের যোগাযোগ পার্মানেন্টলি বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন ওঠে, এমনটা হলো কিভাবে? এর উত্তর হলো, হয়তো পরবর্তী 6 ঘন্টা চলার পর প্লেনের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল, আর ততক্ষণে যদি সেটা কোথাও ল্যান্ড করে না থাকে তাহলে প্লেনটি কোথাও না কোথাও ক্র্যাশ হয়েছে হয়তো। কিন্তু প্রশ্নটি হলো, ক্র্যাশ হওয়ার আগে 6 ঘন্টা বিমান কোথায় উঠছিল? তাহলে আপনাদেরকে জানিয়ে দেই, ফ্লাইট কানেকশন রেকর্ডস ফ্লাইটের লোকেশন সম্পর্কে কোনো তথ্য দেয় না। এই 6 ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ার পার্থে থাকা একটি গ্রাউন্ড স্টেশন ফ্লাইট 370 আর স্যাটেলাইটের মধ্যে সিগন্যাল মনিটর করছিলেন। হঠাৎ যখন তারা ফ্লাইট 370-তে ইরেগুলারিটিস লক্ষ্য করেন, তখন তারা বিমানের পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আফসোস, বারবার কল করার পরেও ওপার থেকে কোনো সাড়া আসে না। কিন্তু এখনও সার্চ টিমের কাছে ফ্লাইট 370 লোকেশন সম্পর্কে জানার একটা উপায় ছিল, আর সেটা ছিল রেডিও ওয়েভস। কেননা প্লেন এবং স্যাটেলাইটের মধ্যে যোগাযোগ রেডিও ওয়েভসের মাধ্যমেই হচ্ছিল, আর তারা এই রেডিও ওয়েভসের দৈর্ঘ্য পরিমাপ করে প্লেনের লোকেশন অনুমান করতে পারত। এরপর পার্থিব গ্রাউন্ড স্টেশন সমস্ত ডেটা ক্যালকুলেট করে এবং অনুমান করে যে প্লেনের ফাইনাল লোকেশন ভারত মহাসাগরের ফার্স্ট সাদার্ন রিজনে হওয়া উচিত। মানে এটি অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অ্যান্টার্কটিকার যে স্থান দেখতে পাচ্ছেন, যেখানে চারদিকে শুধু পানি আর পানি, এখানেই কোথাও ফ্লাইট 370 ক্র্যাশ হয়েছে হয়তো। কিন্তু এখন সমস্যা হলো, বিশাল সমুদ্রের মাঝে সার্চ টিম বিমান বা হেলিকপ্টারে করে যেতে পারছিল না, আর জাহাজ দিয়ে এখানে পৌঁছাতে পুরো 6 দিন সময় লাগে। তার উপরে স্যাটেলাইট ডেটা কোনো প্লেন পয়েন্ট লোকেশনও দেয়নি যেইখানে সার্চ টিম যাবে, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট 370-কে খুঁজে বের করবে। আর এখন স্যাটেলাইট হতে যে এস্টিমেটেড এরিয়া বের করা হয়েছে, আর সেটি 45 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। অর্থাৎ এই এরিয়াটি ভারতের থেকেও অনেকটাই বড় ছিল, কেননা ভারতের টোটাল এরিয়া প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার। তারপরেও সার্চ টিম হার মানেন না, আর এখানে লাগাতার সার্চ অপারেশন চালাতে থাকে। কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও তারা এখানে কিছুই পায় না। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মানুষ সমুদ্রের বিভিন্ন স্থানে হাইড্রোফোন নামে একটা ডিভাইস বসিয়ে রেখেছি, আর এই ডিভাইসটি সমুদ্রের পৃষ্ঠে হওয়া যে কোনো শব্দকে রেকর্ড করে। এখন যদি ফ্লাইট 370 ভারত মহাসাগরের এই অংশে এসে থাকে, তাহলে এটা স্পষ্ট যে সেটা পানিতেই ক্র্যাশ হয়েছে। কিন্তু হাইড্রোফোন ডিভাইসের ডেটা হতে এমন কোনো শব্দ পাওয়া যায়নি যা ইঙ্গিত করবে বিমানটি পানিতেই ক্র্যাশ হয়েছে। এখন ওই বেদনাদায়ক রহস্যময় ঘটনার 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও সার্চ টিম প্লেনের কোনো কিছুই খুঁজে পায় না, যার কারণে এখন মালয়েশিয়ান সরকারও হার মেনে নিয়েছিল। কিন্তু তার কয়েক মাস পরেই এমন কিছু ঘটে যা আবার সার্চ অপারেশনকে জীবিত করে তোলে। 29 জুলাই 2015 সালের মাদাগাস্কার রিইউনিয়ন দ্বীপের সমুদ্র সৈকতে একটি 2 মিটার লম্বা মেটালের টুকরো পাওয়া যায়, যেটি কোনো প্লেনের বলে মনে হচ্ছিল। আর এক্সপার্টরা প্রমাণ করে দেয় যে এটা ফ্লাইট 370 প্লেনেরই একটা টুকরো। কিন্তু দক্ষিণ ভারত মহাসাগর, যেখানে প্লেনের লাস্ট লোকেশন বলা হচ্ছিল, আর সেখান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে মাদাগাস্কার এই প্লেনের টুকরো কিভাবে আসলো? এরপর যখন পৃথিবীর ওশানস কারেন্টসের ডেটা বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় দক্ষিণ ভারত মহাসাগরের সমস্ত আবর্জনা আফ্রিকার দিকেই প্রবাহিত হয়। এটা দেখে সার্চ টিম আশেপাশের সমস্ত দেশের সমুদ্র সৈকতে অনুসন্ধান শুরু করে এবং তারা প্লেনের মোট 31টি টুকরো খুঁজে পায়, আর এর মধ্যে মাত্র 3টি ফ্লাইট 370 টুকরো বলে অফিসিয়ালি ধারণা করা হয়। আর এগুলো থেকে তারা কোনো তেমন ইনফরমেশনও পান না যা বিমান দুর্ঘটনাকে ব্যাখ্যা করবে। এরপর আবারও দক্ষিণ ভারত মহাসাগরকেই ফ্লাইট 370 শেষ গন্তব্য হিসেবে বিবেচনা করে সার্চ অপারেশন শুরু করা হয়, কিন্তু আবারও সার্চ টিম কোনো ক্লু খুঁজে পায় না। তারপর প্রায় 3 বছর ধরে চলা সার্চ অপারেশনের পরে ফাইনালি 2017 সালের নভেম্বর মাসে ফ্লাইট 370 সার্চ অপারেশন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হলেও হিউম্যান কিউরিওসিটি শেষ হয়ে যায় না।
লোকেরা প্রশ্ন তোলে বিমানটি কোথায় এবং কিভাবে ক্র্যাশ হয়েছে। তো ইনশাআল্লাহ ভিডিওটির বাকি অংশ আমি পার্ট 3-তে দেখাবো। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে ভিডিওর পার্ট 3-তে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।